অরু লেপ্টে গেল দরজার সঙ্গে। এভাবেই তন্ময়ের সামনে বড়ই ছোট দেখতে সে। এভাবে গুটি সুটি মেরে লেপ্টে যেতেই আরো ছোট দেখালো। তন্ময়ের আধা ঝুঁকে ওর আটকে থাকা ওড়নার আঁচলটুকু ছুটিয়ে দিল। তন্ময় খেয়াল করেছে ও একটু কাছাকাছি গেলেই ওরু হাঁসফাঁস করে, যেন শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। ব্যাপারগুলো যেমন তন্ময় খেয়াল করে তেমন উপভোগও। তবে আজ অরু তড়িঘড়ি করে ছুটে পালিয়ে যায়নি, বরঞ্চ ঠাই দাঁড়িয়ে তন্ময় আর চোখে শক্ত হয়ে দাঁড়ানো অরুর পানে চেয়ে সামনে পা বাড়ায়। পিছু অরুও ছোটে। ওদের ফিরতে ফিরতে রাত 10টা 10। গাড়ি সোজা থামিয়েছে শাহজাহান বাড়ির সামনে। আকাশকে পূর্বেই কল করে এনেছে। তন্ময় গাড়ি থেকে বেরিয়ে চাবি ওর হাতে ধরিয়ে দিল। ইশারায় অরু সাবিহা ওদের ভেতরে যেতে বলল। সাবিহা ক্লান্ত ভঙ্গিতে চলে গেছে। দীপ্ত ও হইচই ফেলে ঢুকেছে। অরু দাঁড়িয়ে। অন্যদিকে আকাশ গাড়িতে ঢুকে গাড়ি বাড়ির ভিতরে ঢোকাচ্ছে। দুজন দাঁড়িয়ে ফাঁকা গলির মতো বড় রাস্তাটায়। ওকে ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে তন্ময় বলল, চলে যাচ্ছিস না কেন? আপনি যাচ্ছেন না কেন? আমি কি তোকে বলে যাব? কেন বললে কি হবে? আপনি গেলেই আমি যাব। দৃঢ় গলায় জবাব অরুর। তন্ময়ের হাসি পেল, তবে হাসল না। মুখশ্রী গম্ভীর রাখার চেষ্টা করে শুধালো, কেন? আপনাকে যদি কেউ কিডন্যাপ করে নেয়? আমাকে কিডন্যাপ করবে? তো আজকালকার মেয়েদের নজর ভালো না। তার মানে তোর নজরও ভালো না? সবাই আর আমি এক নাকি? আমি খুবই ভালো, আমার নজরও ভালো। আর মেয়েরা কিডন্যাপ করতে চাইলে তো করতে পারে, আমার বাধা নেই। এমন জবাব ওরও মোটেও হয়তো আশা করেনি। চোখ বড় করে তাকালো। কি? তন্ময় মাথা ঝুঁকিয়ে হাসলো, বলল, এখনো দাঁড়িয়ে? ওরও দৌড়ে চলে গেল। দরজার ভেতরে ঢেকে শেষবার উঁকি মেরে তবেই গিয়েছে। তন্ময় বাড়িটা একবার দেখে হাঁটা ধরল। গলির মাথায় এসে পা জোড়া থেমে গেল। সামনে মোস্তফা সাহেব দাঁড়িয়ে গম্ভীর মুখে, হাত জোড়া পিঠের পিছনে পেঁচানো। এখনো শরীরে লেপ্টে তন্ময়ের কিনে দেওয়া পাজামা পাঞ্জাবি। তন্ময় আন মনে হেসে এগিয়ে গেল। বাবার পাশ ঘেঁষে চা দোকানটায় গিয়ে বসল। মোস্তফা সাহেব নরম হলেন, তিনিও এগিয়ে গেলেন ছেলের পিছন। গিয়ে বসলেন। তন্ময় দুটো চা দিতে বলে, চিনি কম। দুজন চুপচাপ বসে, কেউ কোনো কথাবার্তা বলছে না। মোস্তফা সাহেবই গলা ঝেড়ে গম্ভীর স্বরে কথা বলেন, কেউ একজন নিজে তো আমার কিনা কিছু ব্যবহার করছে না, বোনকেও শিখিয়ে দিয়েছে ব্যবহার করতে না। নিজের টাকা চলবে, তাহলে আমার কি এত টাকা পয়সা কামানোর কি মানে দাঁড়ালো? তন্ময়ও একই সুরে জবাব দেয়, কেউ একজনকে জানানো হলো আমার বোনকে আমি শিখিয়ে পড়িয়ে দেইনি। সে যা করেছে নিজ উদ্যোগে। আর এত চিন্তা হলে কেউ একজন নিজের ভাইজিকে আমার হাতে তুলে দিলেই পারে। তাহলে তো আর সমস্যা দাঁড়াচ্ছে না। কেউ একজনের নজর আমার ভাইজির উপর কেন থাকে? লজ্জার সম কিছু নেই? বোনের চোখে যে বড় হয়েছে তার দিকেই নজর। ছি! ছোটবেলায় আমার কানে গুঁজে দেয়া হয়েছে ওই বোনের চোখে বড় হওয়া মেয়েটি হবে তোর বউ। তখন থেকে আর বোনের চোখে বড় করিনি, বউয়ের চোখে বড় করেছি। কেউ একজনকে জানানো হলো। আমি শাহজাহান তন্ময় তো আর এভাবে পাগল হইনি। আমাকে পাগল বানানো হয়েছে। এত সমস্যা হলে নিজের ভাইজিকে আটকে কেন রাখতে পারে না? তন্ময়ের তুলে দেওয়া চায়ের কাপ ধরে মোস্তফা সাহেব থমকে রইলেন। ছেলের সঙ্গে তর্কে তিনি কেন পেরে ওঠেন না? অতিরিক্ত ভালোবাসেন বলে নাকি? ঈদের ছুটি কাটালো 9 দিন। 9 দিন পর টানা 5 দিন অফিসে ব্যস্ত ছিল তন্ময়। সেই ব্যস্ততা কাটিয়ে উঠতে না উঠতেই টানা 3 দিনের জন্য কোম্পানির বসের সঙ্গে বিজনেস ট্যুরে যেতে হলো তার। যাওয়ার সময় তন্ময় সাবিহাকে বাসায় রেখে গেল। তার অনুপস্থিতিতে যেন মায়ের দেখাশোনা হয়। 3 দিনের ট্যুর শেষে ফিরেছে আজ রাত 1টা 30-এ। ঘুমানোর আগ মুহূর্তে ফোন চেক করলো। নিত্য দিনের মতো অরুর কিছু অদ্ভুত মেসেজ আনসিন হয়ে আছে। কি রিপ্লাই দেওয়া যায় এসব মেসেজের সে আজও বুঝে পেল না। তাই ফোন রেখে শুয়ে পড়ল। ভীষণ ক্লান্ত লম্বা জার্নি করে। চোখ জোড়া বসতেই অরুর হাস্য উজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল।
অনেক দিন ধরেই মেয়েটাকে দেখছে না। কিছুদিন চোখের সামনে না এলেই তন্ময়ের অশান্তি লাগে, শূন্যতা অনুভব হয়। দুদিন ছুটি আছে, তন্ময় ভেবে রাখলো কাল অরুর কলেজ যাবে। ওর কলেজ ছুটি হয় যেহেতু সকাল 12টায়, তন্ময় 12টার আগে পৌঁছে যাবে ওকে পিক করতে, লাঞ্চ করাতে নিয়ে যাবে। তন্ময়ের ঘুম ভাঙে বৃষ্টির শব্দে, ঝড় ঝাপটাময় বৃষ্টি। থাই গ্লাস ভেদ করে দেখা যাচ্ছে আধারে আকাশ, চারিপাশ মেঘলাময়। দেওয়াল ঘড়িতে 10টা 30। তন্ময় উপুর হয়ে শুয়ে মুখ নরম বালিশে গুজে দিল। পাতলা কম্বল সরে তার ফর্সা শরীর দৃশ্যমান হয়। দুই বাহু উঁচু হয়ে আছে নিয়মিত ওয়ার্কআউট করায়। আধারে ঘরটা মোহনীয় লাগছে। শীতল আবহাওয়ায় তন্ময় আরো কিছু সময় ধরে শুয়ে থাকলো। উঠল 15 মিনিট পর। জবেদা বেগম লিভিং রুমে বসে কাপড় চোপড় ভাঁজ করছেন। তন্ময়কে তিনি আজ ওঠাতে যাননি। ছেলেটা সেই মধ্যরাতে এসেছে। তাড়াতাড়ি ঘুম ভাঙানোর কোনো প্রয়োজন নেই। ঘুম পর্যাপ্ত হবে না ভেবে ব্রেকফাস্ট করতেও তোলেননি। সেই মুহূর্তে তন্ময় এলো হাতে ব্রাশ নিয়ে। ওকে দেখেই জবেদা বলে উঠলেন, বেলা হয়েছে, নাস্তা আর খাওয়ার প্রয়োজন নেই আব্বা। বিরিয়ানি রেঁধেছি, গরম করে দেই। তন্ময় মাথা দুলিয়ে নিচের রুমে ফিরে আসে, তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢোকে। আয়নায় মুখ দেখে মনে হলো দাড়ি বড় হয়েছে, ছাটা দরকার। ভাবনা আসতেই ইলেকট্রিক রেজার হাতে নিল, নিজেই ছাঁটাই করে ছোট করে সাইজ করে নিল। মুখ ধুয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে বেরোলো। আজ আর ফর্মাল পরলো না, কালো জিন্স প্যান্টের সাথে সাদা টি শার্ট পরে নিল। বাহাতে ঘড়িটা চাপটে ফেললো, মানিব্যাগ পেছনের পকেটে ভরে বেরোলো। জবেদা বেগম ইতিমধ্যেই খাবার বেড়েছেন। তন্ময় বসলো, ধীরে সুস্থে খেতে থাকলো। খাওয়ার এক ফাঁকে তাদের ড্রাইভারকে চাচাকে কল করলো, বলল আজ অরুকে পিক করতে হবে না, সে যাবে। জবেদা বেগম মেটি মেটি হেসে শুধালেন, অরু কলেজ যাবি বুঝি? হ্যাঁ। ঠান্ডা গলায় জবাব দিল, নিয়ে ফিরিস বাসায়, বিরিয়ানি রান্না করেছি ওর পছন্দের। আচ্ছা। কখন বেরোবি? এই বেরোবো এখনই। বাইরেতে ঝড়ো বৃষ্টি, এর মধ্যে যাবি? বলতি গাড়ি করে এখানে এসেই নামতো। ঝড়ঝাপটা নেই এখন, শুধু বৃষ্টি। জবেদা বেগম তবুও চিন্তিত। তন্ময় বেরিয়ে গিয়েও পুনরায় ফিরে এলো। তাকে দেখে জবেদা বেগম প্রশ্ন করেন, কিছু রেখে গেছিস? তন্ময় অস্পষ্ট স্বরে হুঁ বলে লিভিং রুম পেরিয়ে ছটপট নিচের রুমে ঢোকে। মিনিটের মাথায় রুম থেকে বেরোই পাতলা শুভ্র রঙের জ্যাকেট নিয়ে। জবেদা বেগম কালো রঙের ছাতাটি ছেলের হাতে ধরিয়ে দেন। অরুকে নিয়ে ফিসফিসিয়ে বলেন। তন্ময় এক হাতে ছাতা, অন্য হাতে জ্যাকেট নিয়ে বেরিয়ে পড়ে। পার্কিং লটে দেখা হয় জিন্স প্যান্টে জড়িয়ে থাকা আধুনিক রেবেকার সঙ্গে। কালো রঙের গাড়িটির সামনে দাঁড়িয়ে রেবেকা গাড়িতে ঢুকতে নিচ্ছিল। তন্ময়কে দেখে গাড়িতে পড়ল। তন্ময়কে দেখে দাঁড়িয়ে পড়ল, উঁচু হিলে শব্দ তুলে কিছুটা এগিয়ে এসে দাঁড়ায়। মাথা দুলিয়ে হেসে শুধায়, কোথাও যাচ্ছিলেন? তন্ময় ভদ্রতা বজায় রেখে অস্পষ্ট গলায় জবাব দেয়, জি। রেবেকা চিন্তিত দৃষ্টিতে বাইরেটা দেখে নিল। বাইরে এখনো তীব্র বর্ষণ, কম হওয়ার সম্ভাবনা ক্ষীণ। গাড়ির আসা যাওয়াও তেমন একটা নেই, তাই সে আশাবাদী গলায় বলল, কোথায় যাচ্ছেন? আমি লিফট দিতে পারি? তন্ময় ব্যস্ত ভঙ্গিতে হাতঘড়িতে সময় দেখে নেয়। পকেট হাতড়ে সেলফোন বের করতে নিয়ে জানায়, উবার আসবে আমার। রেবেকা হতাশ হয় বটে, তবে বড় মুহূর্তেই হেসে প্রশ্ন করে, কদিন আপনাকে দেখিনি, বিজনেস ট্যুরে ছিলেন বুঝি? হ্যাঁ, গতকাল রাতে ফিরেছি। রেবেকা পুনরায় হতাশার চূড়ান্তে পৌঁছয়। এত কম কথা মানুষ বলে কিভাবে? বিশেষ করে পুরুষ মানুষ এত কম কথা বললে চলে নাকি? কই তার কলিগ কিংবা কাজিন অথবা চেনা চেনা যেসব সিঙ্গেল পুরুষ আছে সবগুলোই কথাবার্তায় পটু। মেয়ে পটাতে 5 মিনিট লাগে না যেন ওদের। আর রেবেকার সামনে তো ওরা মুখ থুবড়ে পড়ে থাকে, এটা সেটা বলে পটানোর জন্য 1 সেকেন্ড বাদ রাখে না। কিন্তু ওদের প্রতি বিন্দুমাত্র আগ্রহ কাজ করে না রেবেকার। অথচ এমন একজনের প্রতি আগ্রহ জন্মালো যার তার প্রতি আগ্রহ নেই। শব্দ যে মেপে মেপে ব্যবহার করে, ভীষণ সুদর্শন তবে গোমরা মুখের অধিকারী, চুপচাপ থাকা, শান্ত স্বভাবের, একদম রেবেকার অপোজিট স্বভাবের। তাও এত ভালো কেন লাগছে?
এমন বাজেভাবে মনে ধরেছে যে সেই প্রথম কোনো পুরুষের সঙ্গে সেধে সেধে কথা বলছে। কিছুই কি বুঝতে পারছে না সামনের এই লোকটা? হতাশা লুকিয়ে রেবেকা পুনরায় কথাবার্তা বাড়ানোর চেষ্টা করে। সাবিহা থেকে জানলাম আমরা সেম ভার্সিটিতে ছিলাম, আপনি সিনিয়র। সাদা রঙের একটি প্রাইভেট গাড়ি মাত্রই এসে থামলো সদর দরজার সামনে। গাড়িটা দেখে তন্ময় তাড়াহুড়ো গলায় বলল, অন্য একদিন কথা হবে, কিছুটা তাড়ায় আছি, আসি। তন্ময় দ্রুত পায়ে চলে গেল। রেবেকা দাঁড়িয়ে আছে একই জায়গায়। সদর দরজার পানে তার নজর। দাঁত দিয়ে ঠোঁট চেপে সে ভাবনায় বিভোর। কলেজের সদর দরজা বন্ধ, এখনো ছুটি হয়নি। কলেজের সামনেই একটা কফি শপ আছে, গাড়িটা শপের পাশেই থেমেছে। বৃষ্টি মাথায় নিয়ে তন্ময় গাড়ি থেকে নামে, ছুটে গিয়ে দাঁড়ায় কফি শপের সামনে। এখনো অনেকটা সময় বাকি, তাই ডিরেক্ট কফি শপে ঢোকে। কলেজের সদর দরজা দেখা যাবে এমন কর্নার বেছে নেয় বসার জন্য। গ্লাস ভেদ করে ওপাশটা ক্লিয়ার তার দৃষ্টির সামনে। কাচের টেবিলে রাখা মেনুটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে রেখে দিল। একজন অল্প বয়সী ওয়েটার এসে কি প্রয়োজন জানতে চাইলে তন্ময় ইউজুয়াল কফির অর্ডার করে। কফি আসতে সময় নেয় না, কিছুক্ষণের মধ্যেই দিয়ে যায়। আবহাওয়া দারুণ, তাই বুঝি কফির তৃপ্তি বাড়ল, না হলে এত ভালো লাগবে কেন? কাচের গ্লাস বেয়ে পড়তে থাকা বৃষ্টির জল দেখতে দেখতে মনে কফিটা শেষ করে ফেললো। আর একটা কফির অর্ডার দিল, সেটি কেবলই টেবিলে দিয়ে গিয়েছে ওয়েটার। এক চুমুকও খেতে পারেনি। পূর্বেই দেখা যায় কলেজের দরজা খোলা হচ্ছে। এক ঝাঁক অল্প বয়সী তরুণ তরুণী বেরোতে শুরু করেছে। কেউ ভিজে ভিজে, কেউ বা ছাতা মাথায়। কারো কারো ফ্যামিলির ছাতা নিয়ে হাজির, কারো বা গাড়ি এসে দাঁড়িয়েছে। তন্ময় কফিটা রেখে দ্রুত উঠে দাঁড়ায়, কাউন্টারে বিল মিটিয়ে বেরোয়। ছাতাটা মাথায় তুলে রাস্তা পেরিয়ে ওপাশ গিয়ে দাঁড়ায়। মিনিটের মাথায় একটি মেয়েকে দেখতে পায় দুজন ছেলের মধ্যে দাঁড়িয়ে। মেয়েটা অরুর মামাতো বোন সুমনা। তন্ময় চেনে, প্রায়শই আসতো বাসায়। তবে পার্সোনালি মেয়েটাকে তার মোটেও পছন্দ নয়। তাকে দেখলেই শরীরের ওপর পড়ার জন্য তৈরি থাকে। স্বভাবও নেগেটিভের চূড়ান্তে। চাচি আর অরুর মুখের দিকে তাকিয়ে সে কিছু বলে না। ছাতাটা কাত করে মুখটা ঢেকে নিল। সুমনার চোখের সামনে আর পড়ল না। মেয়েটা তার পাশ দিয়ে চলে গেল। ও যেতেই পুনরায় ভেতরে নজর ফেলল। দেখতে পেল অরুকে বৃষ্টিতে ভিজে ভিজে নিচে কুদে আসছে। হাসি ঠোঁট থেকে সরছেই না। হাসতে হাসতে মার্জির কোলে যেন পড়ে যাবে। সাদা কলেজ ড্রেস পরে এই মেয়েকে ভিজতে তন্ময় শতবার না করেছে। তবে কে শোনে কার কথা? শুধু শুধু কি আর ধমক দেয়? মার্জি হুট করে সামনে তাকায় এবং তন্ময়কে দেখে ফেলে। কিছুটা চমকে ওঠে। পরপর অরুকে খোঁচা মেরে হাতের ইশারায় দেখায়। অরু ভ্রু উঁচিয়ে তাকায়। অদূরে ছাতা মাথায় দাঁড়ালো। লম্বাটে তন্ময়কে দেখে চোখ জোড়া জলজল করে উঠল। চিনেই না এমন ভঙ্গিতে ওকে ফেলে দৌড় লাগালো। এক দৌড়ে তন্ময়ের সামনে চলে এলো। বোকার মতো হেসে শুধালো, কখন এসেছেন তন্ময় ভাই? অনেকক্ষণ অপেক্ষা করেছেন? আমাকে ডাকলেই পারতেন, দৌড়ে চলে যেতাম। তন্ময় চোখ রাঙালো। তোকে না বলেছি বাইরে ভিজতে না, একদম কথা শুনিস না। বলতে বলতে ছাতাটা অরুর মাথার ওপর ধরে। হাতে থাকা জ্যাকেটখানা তড়িঘড়ি করে এগিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি পরে ফেল। অরু ব্যাগটা কাঁধ থেকে খুলে তন্ময়ের হাতে ধরিয়ে দেয়। হেসে হেসে জ্যাকেট পরে নিল। নিজেকে বাঁচানোর ভঙ্গিতে সকল দোষ মার্জির মাথায় ফেলল। আমি তো বৃষ্টিতে ভিজতে চাচ্ছিলাম না। এই মার্জি বলল ওর নাকি খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, তাই আমি একটুখানি কোম্পানি দিলাম। বেস্ট ফ্রেন্ড হিসেবে এতটুকু তো করতেই পারি, তাই না? পেছনে দাঁড়ানো মার্জির মুখে মেঘ জমল। মেয়েটা কি ধরনের মিথ্যুক! ওই তো নেচে কুদে ভিজতে চাইলো, এখন সব দোষ তার? আর চোখে মুখ বাঁকালো, তবে কিছু বলল না। মেয়েটা যেভাবে হাহুতাশ করেছে কদিন ধরে তন্ময় ভাইয়ের জন্যে, শ্বাস ফেলতে নিতেই শুধু একটাই কথা, তন্ময় ভাই। যাক, অবশেষে দেখা পেল। অন্যদিকে অরু মার্জিকে দেখেও দেখছে না। সে বড়ই ব্যস্ত তার তন্ময় ভাইকে দেখতে। হাত নাড়িয়ে কোনো মতে বলল, মার্জি তুই বাসায় যা, আল্লাহ হাফেজ।
তন্ময় আর চোখে চঞ্চল মেয়েটাকে দেখে নিল, যে কিনা পারছে না মার্জিকে মাথায় তুলে দূরে ফেলে দিতে। ঠোঁটে আসতে চাওয়া হাসিটুকু আটকে মার্জিকে প্রশ্ন করে, তুমি একা যেতে পারবে নাকি আমাদের সাথে আসবে? না ভাইয়া, যেতে পারবো। এহসান আছে তো, ওই যে বন্ধুদের সাথে, ও আর আমি একসাথেই যাব। তন্ময় মাথা দোলায়, অরুকে নিয়ে হাঁটা ধরে। ডান হাতে ছাতা এবং বাঁ হাতে অরুর কলেজ ব্যাগ। বৃষ্টি এখনো তুমুল গতিতে ঝরছে। মাথার উপরে ধরা ছাতাটা বাতাসে হালকা দুলছে। তন্ময়ের টি শার্ট প্রায় ভিজে গিয়েছে। হঠাৎ ভেজা তার শরীর ঘেঁষে অরু আলগোছে তার হাতটা জড়িয়ে ধরে ও নিজেই কিছুক্ষণ হাঁসফাঁস করে চলল। লজ্জায় মাথা তুলে তন্ময়ের দিকে তাকাতে পারল না। অন্য সময় হলে তন্ময় ছাড়িয়ে নিত কিংবা ওকে সরিয়ে দিত। আজ আর ইচ্ছে করলো না, ধরতে দিল। নিজেও উপভোগ করতে থাকলো ওর নরম হাতের স্পর্শ। ক্ষণে ক্ষণে লুকিয়ে আজ চোখে ওর তাকানোর প্রয়াসগুলোকে উপভোগ করতে লাগলো। মোড়ে এসে দাঁড়ালো রিকশার জন্য। এমন সময় ওর হুট করে ছাতাটা টেনে নামিয়ে ফেললো। হালকা ভেজা তন্ময় এবার পুরো ভিজে জবজবে। ওঠানো সেট করা চুলগুলো ভিজে কপালে লেপ্টে এলো। রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই ওর চুপসে যাওয়া গলায় আবদার করে, বৃষ্টিতে ভিজে যাই, অল্প একটু রাস্তাই তো। মেয়েটার সাথে সে কখনোই পেরে উঠবে না। ছাতাটা গুটিয়ে বন্ধ করে নেয়, একটা রিকশা দাঁড় করায়। অরুকে উঠিয়ে নিজেও উঠে এসে পাশে বসে। পারতে সে কখনোই অরুর এত কাছাকাছি আসে না, বসে না। পুরুষ মানুষ সে, তার উপর দৃষ্টি অপবিত্র। মোটেও ভালো কিছু মাথায় আসে না কাছাকাছি থাকলে। এর জন্যেই এত দূরত্ব রাখে। সেসব কি আর এই অবুঝ মেয়ে বোঝে? ও তো তন্ময়কে পড়িয়ে চালিয়ে ছাড়খাড় করতে চায় প্রতিনিয়ত। স্বাস্থ্যসম্মত তন্ময় বুঝতেই রিকশা ছোট মনে হলো। লেপ্টে বসতে হলো দুজনের। মেঘ ডাকছে ক্ষণে ক্ষণে। ওরও ভীষণ খুশি যেন। বৃষ্টি হাত পেলে ধরছে, হেসে হেসে তাকাচ্ছে। তন্ময় সুযোগ পেলেই দেখছে। মাত্র কয়েকদিন এই মিষ্টি মুখটা দেখেনি, কিন্তু তার মনে হচ্ছে বছর ধরে দেখেনি। এখন তৃষ্ণা মিটছেই না হালকা পাতলা দেখায়। একদম ঘন্টা ধরে সরাসরি তাকিয়ে থাকলে হয়তো তৃষ্ণা মিটতে পারে। তবে সেই সুযোগ কি আছে? ওরও তো আর চোখে বারংবার তাকিয়ে চলেছে, পারছে না তন্ময়কে চোখ দিয়ে গিলে খেতে। পড়াশোনা কেমন চলছে? ভালো না, আমি কাল থেকে পড়তে আসি। বাসায় টিচার রাখা হয়েছে না? তাদের পড়ানো বুঝি না। আমার মুখে কি এক্সট্রা মধু যে যা বলি তাই বুঝিস? ওরও মিনমিনে গলায় বলল। তারা আর আপনি কি এক হলেন? তন্ময়ের দৃষ্টি নরম হয়ে আসে। মুখশ্রী একই রেখে প্রশ্ন করে, এক না? একদমই না, আমি কাল থেকে পড়তে আসবো তন্ময় ভাই। তন্ময় অন্যদিকে ফিরে হেসে নিল। রুক্ষ গলায় বলল, আচ্ছা। সবেদা বেগম জানতেন ছেলে মেয়ে দুটো ভিজে ভিজে আসবে। হলোও তা। দরজা খুলেই দুটোকে ভেজা অবস্থায় দেখলেন। তাড়াহুড়ো করে অরুকে ওয়াশরুমে পাঠালেন। সাবিহার কামিজ আর পরিষ্কার তোয়ালে নিয়ে এসে এগিয়ে দিলেন। তারপর রান্নাঘরে চা বসাতে ব্যস্ত হয়ে পড়লেন। রং চা বানাবেন আদা দিয়ে, ঠান্ডা না লেগে যায়। তন্ময় ইতিমধ্যেই কৌশল করে ট্রাউজার আর টি শার্ট পরে হাজির। বাহাতে তোয়ালে তার, সেটা দিয়ে ধীরে ধীরে ছোট চুলগুলো মুছে নিচ্ছে। লিভিং রুমে এসে টেলিভিশন অন করলো। আজকে খেলা আছে, ইতিমধ্যেই শুরু হয়তো। খেলা ছেড়ে সে সবই দেখতে ব্যস্ত। জবেদা বেগম কাপে রং চা এনে দিয়ে গেলেন। সেখানে চুমুক দিতে নিয়ে চোখ গেল বাম দিকের রুমটায়। সদ্য স্নান করা অরু ভেজা চুলে বেরিয়ে এসেছে। তন্ময়ের বুকটা বাজেভাবে শব্দ করে উঠল। দৃষ্টি ফিরিয়ে নিয়েও মস্তিষ্ক হতে যাচ্ছে না ওই নারীর শরীরের দৃশ্য। বাড়িওয়ালা ভাবি ডেকেছে জবেদা বেগমকে। গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন। সন্ধ্যার দিক পুনরায় বাচ্চাদের জন্য রং চা বানিয়ে তিনি চেঁচিয়ে বলেন, অরু, চাটা নিয়ে যা, ভাবি রাখছে, আমি শুনে আসি। বেরোতে নিয়ে তিনি আরেকবার তন্ময়কে বলে গেলেন। মিনিট খানেক হলো অরু তবুও এসে চা নিচ্ছে না। বাধ্য হয়ে সে শীতল কণ্ঠে ডাকে। অরু। অরু জবাব দিল না, বেরিয়েও এলো না। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো তন্ময়। ডাইনিং থেকে গরম চায়ের কাপটি তুলে নেয়।
পা বাড়াই নিচে রুমের দিকে। দেখতে পাই অরু বারান্দার সামনে দাঁড়িয়ে। তার রুমের বারান্দা বড় এবং সুন্দর, ফুলের বেশ কিছু টব ঝোলানো। শীতল বাতাসে ফুলগুলো দুলছে, বৃষ্টির জলে ভিজছে। অরু সেই দৃশ্য উপভোগ করছে। গোসল নিয়েছে কিছুক্ষণ আগে, কালো বড় চুলগুলো এখনো ভেজা, জল ঝরছে টপ টপ করে। তন্ময় অশান্ত দৃষ্টি ফেরায়, গিয়ে দাঁড়ায় ওর পিছু, চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলে, ধর চাটা শেষ কর। ওরও ফিরে তাকালো। চায়ের কাপ নিবে পূর্বেই হঠাৎ লোডশেডিং হলো। বাইরে ঝংকার তুলে বজ্রপাত ঘটল। আধারে তলিয়ে গেল চারিপাশ। শীতল বাতাসের সঙ্গে লেপ্টে আসছে বৃষ্টির জল। ওরও ভয় পেল, আটকে উঠল, অস্পষ্ট স্বরে ডাকলো, তন্ময় ভাই। তন্ময় আশ্বস্ত করে। হ্যাঁ আছি। হুড়মুড়িয়ে পিছু হাঁটল অরু। পিঠ গিয়ে ঠেকল তন্ময়ের প্রশস্ত বুকে। ভেজা লম্বা চুলের ঠান্ডা স্পর্শে শীতল হলো তন্ময়ের বুক। ফোঁটা ফোঁটা জলে ভিজল টি শার্ট। মিষ্টি ঘ্রাণ নাকে ভেসে এলো। তন্ময় হাতের কাপটা পুনরায় এগিয়ে ধরে। চা নে, আমি ফ্ল্যাশ লাইট অন করি। অরু চায়ের কাপ নিল, তবে সরল না, পড়ে রইল তন্ময়ের বুকে। ধীর স্থির গলায় বলল, আলো লাগবে না, এমনিই থাকুন, আমার ভালো লাগছে। ভয় লাগছে না? আপনি আছেন তো? তন্ময় আধারে শব্দহীন হাসে। দাঁড়িয়ে থাকে অরুর ইচ্ছে মতো। হুটহাট বজ্রপাতে আলো ফুটছে, সেই আলোয় অরুর মিষ্টি মুখ দৃশ্য হচ্ছে। তন্ময় অপলক নয়নে দেখছে, বাতাসে ওর চুলগুলো দুলছে, তন্ময়ের নাক মুখ ছুঁয়ে দিচ্ছে। হাত উঠিয়ে অশালীন চুলগুলো ধরলো, ধরেই রাখলো, দুহাতের সাহায্যে ছুঁয়ে ছুঁয়ে অনুভব করলো। অরু চায়ে চুমুক বসিয়ে বড় শ্বাস ছাড়লো। আহা, বড় মায়ের হাতে জাদু আছে, চাটা না দারুণ মজা, তাই না? তন্ময় জবাব দিল না। আধারে অস্পষ্ট অরুর ভেজা ঠোঁটজোড়া অনিমেষ দেখল শুধু। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ ফিরে আসে। জবেদা বেগমও ফিরেছেন। ফিরেই বিরিয়ানি গরম বসিয়েছেন, অরুকে খেতে দেবেন। অরু তার পিছনে দাঁড়িয়ে, পারছে না এখনই খেতে বসতে। ও সময় তন্ময় বেরিয়ে আসে টি শার্ট পরিবর্তন করে। বলিষ্ঠ তন্ময়ের শরীরে আঁটোসাঁটো পোশাক ভীষণ রকমের মার্জিত লাগে। শরীরের বেশি বহুল মাংসপেশিগুলো ফুলে ফেপে ওঠে পোশাকের উপর দিয়ে। কোনোই পর্যন্ত টই শার্টের হাতা ফোল্ড করায় পুরুষত্ব 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ওরও ড্যাব ড্যাব চোখে চেয়ে দেখছে। তন্ময় অগোচরে ওর বোকা শোকা দৃষ্টি ভীষণ উপভোগ করে। বিড়াল ছানার মতো আদরে দেখায়, ইচ্ছে করে আদর করতে। পচা আদর, দুষ্টু আদর। গাড়ি ছাড়া চলাফেরায় বড্ড অসুবিধে হয় তন্ময়ের। একটা প্রাইভেট গাড়ি কেনা এই মুহূর্তে সম্ভব নয়, তবে বাইক কেনার মতো সামর্থ্য হয়েছে। গতকাল বন্ধুদের নিয়ে সাদা কালোর সংমিশ্রণের ইমাহা R15 V3 বাইকটা কিনেছে 4,85,000 দিয়ে। বাইক কিনে সঙ্গে সঙ্গে আর ফেরা হয়নি, বন্ধুদের সঙ্গে বেরোতে হয়েছে। ফিরতে ফিরতে গভীর রাত, পরদিন সকালে অফিস যেতে হয়েছে। সন্ধ্যা 7টায় বাড়ি ফেরে। আজ অরুর পড়তে আসার কথা, তবে বাড়িতে ঢুকে অরুকে পেল না। মেয়েটা আকবার এসে বসে থাকে প্রতিদিন, আজ এখনো এলো না যে। সে সময় কল এলো আনোয়ার সাহেবের। উৎকণ্ঠা গলায় বললেন, তন্ময়, ওরু কি ওখানে আছে? নেই, এখনো আসেনি। কি হয়েছে চাচু? ওকে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে। মেয়েটা কোথায় চলে গেল? তন্ময় চেঁচিয়ে ওঠে। পাওয়া যাচ্ছে না মানে? কি বলছো? হাত ঘড়িতে রাত 8টা প্রায়। এত রাতে কোথায় যাবে? আনোয়ার সাহেব খুলে বলেন, তোমার শাশির সঙ্গে তর্ক করে বেরিয়েছিল, এখনো ফেরেনি। আর বন্ধু বান্ধবদের কল করলাম, কারো কাছে যায়নি। আনোয়ার সাহেবের গলার স্বর ভেঙে আসছে, রুদ্ধশ্বাস ফেলছেন। তন্ময়ের বুকের ওঠা নামার গতি বাড়ল। চিন্তায় কণ্ঠনালী আটকে এলো। কোনো মতে বলল, আমি আসছি। পরপর হন্তদন্ত পায়ে চাবিটা টি টেবিল থেকে তুলে বেরিয়ে পড়ল। পেছন থেকে জবেদা বেগম চেঁচালেন, কি হয়েছে অরুর?
তন্ময় হাতের ইশারায় এসে কথা বলবে বোঝালো। গ্রাউন্ড ফ্লোরে বাইক রাখা, বাইকে বসে চাবি ঢুকিয়ে এক টানে বেরিয়ে পড়ল। ইতিমধ্যেই আনোয়ার সাহেব, মোস্তফা সাহেব, ওহির সাহেব 3 ভাই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। চেনা জানা সবাইও খুঁজতে নেমেছে। তন্ময় নিজের চেনা পরিচিত এলাকার পোলাপান জড়ো করে পাঠিয়ে দিল সব জায়গা জুড়ে। সে মাঝ রাস্তায় দেখা পেল মোস্তফা সাহেবের। তিনি তার ড্রাইভার সহ এদিক ওদিক খুঁজে চলেছেন। তন্ময়কে দেখতেই এগিয়ে গেলেন, উতলা গলায় শুধালেন, কোনো খবর পেয়েছো? না, এখন অবধি না। ওই দিকটাই দেখে আসি। আমি যাব সাথে। মোস্তফা সাহেব ছেলের বাইকের পিছনে উঠে বসেন। তন্ময় এক টানে সামনে অগ্রসর হয়। বাইক এলাকার অলিগলিতে ঢুকছে। মোস্তফা সাহেব চিন্তিত দৃষ্টিতে সবটাই নজর ফেলছেন। রাতের এখন 9:30। তন্ময়ের বুকের ভিতরটা ভয়ে শীতল হয়ে আসছে। আত্মীয় স্বজন কারো বাসায় নেই, কোনো বন্ধু বান্ধবদের বাড়ি নেই। তাহলে কোথায়? তন্ময় অস্পষ্ট স্বরে আকুতি করে ওঠে, কোথায় তুই? ফিরে আয়। আনোয়ার সাহেবের চোখ জোড়া লাল, ভিজে জবজবে, এলোমেলো চুল, অবিন্যস্ত অবস্থা। তন্ময়কে দেখেই ভেঙে পড়েন। কি হলো আমার মেয়েটা? কোথায় ও? খুঁজে এনে দাও ওকে, খুঁজে আনো। শান্ত হও চাচু, ওরুর কিচ্ছু হয়নি। আশেপাশে কোথাও লুকিয়ে আছে, ঠিক খুঁজে পাবো। কথাগুলো বলতে বলতে তন্ময়ের গা গুলিয়ে এলো, মাথা ঘুরছে, থরথর করে কাঁপছে শরীর, হাত চলছে না, মস্তিষ্ক ফাঁকা, কপালে বিন্দু বিন্দু ঘাম, ফরমাল শার্ট ঘামে ভিজে লেপ্টে দেহের সঙ্গে, ফ্যাকাশে হয়ে আছে মুখশ্রী। মোস্তফা সাহেব ছেলের কাঁধ ধরলেন, চোখ মুখে একরাশ চিন্তা। আব্বা, শরীর খারাপ লাগছে, একটু বস। পানি আন আকাশ। লাগবে না। আকাশ প্রশ্ন করে তন্ময়ের উদ্দেশ্যে। থানায় যাব। রাত ঘনিয়ে চলেছে। দেখতে দেখতে রাত 11:20, আর অপেক্ষা করা ঠিক হবে না। তন্ময় মাথায় দোলাবে, ও সময় তার ফোন বেজে ওঠে। পকেট থেকে চটজলদি ফোন বের করে। অয়নের নাম্বার। ও এলাকার ছেলেপেলে নিয়ে বেরিয়েছিল খুঁজতে। অরুকে পেলে কল দিয়ে জানাবে বলেছিল। পেল কি? ওর কল তন্ময় দ্রুত রিসিভ করলো। অয়নের গলার স্বর কাঁপছে। ভাই, অরুকে পেয়েছি আহমেদ এলাকার পার্কে। 4-5 জন ছেলের দল ওর পিছু ছিল। ওকে কিডন্যাপ করার জন্য পায়তারা করছিল। ভাই, আমাদের আর একটু দেরি হলে আজ সর্বনাশ হয়ে যেত। তন্ময়ের হৃদয় মুচড়ে ওঠে, চোয়াল শক্ত হয়, হাতের মুঠোয় থাকা ফোনটা শক্ত করে ধরে বলে, ওকে দেখে রাখো অয়ন, আমি আসছি। 1 সেকেন্ডের জন্য নজরের বাইরে করো না প্লিজ। ভাই শান্ত হন, আমি আসি, দেখছি, আপনি আসুন। অরুই সহসালামতে আছে। তন্ময় দ্রুত বাইকে উঠে বসে। বাবার উদ্দেশ্যে ঠিকানা বলে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে। পেছনে গাড়ি নিয়ে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেবও আসছেন। অরু গুটিসুটি মেরে বসে বেঞ্চিতে, কাঁদতে কাঁদতে মুখশ্রী ফুলে আছে, ভয়ে হাত পায়ের পশম দাঁড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই কেঁপে উঠছে শরীর। অয়ন পানির বোতল এনে এক ঢোক খাইয়ে দিয়েছে। মেয়েটা এখনো কাঁপছে। অয়ন আশ্বস্ত করলো, তবুও কাজ হলো না। তীব্র শব্দ আসছে শুনশান নীরবতা ভেঙে। বাইকটা শব্দ করে এসে থামলো পার্কের কাছাকাছি। তন্ময় দৌড় লাগালো। এক দৌড়ে সে পার্কের ভিতরে এসে পৌঁছিয়েছে। বুকের ওঠা নামার গতি অস্বাভাবিক দ্রুত, শ্বাস প্রশ্বাস রুদ্ধ, পাগলের মতো অবস্থা। অরু তন্ময়কে দেখেই ভয়ার্থ মুখে দাঁড়ালো, ছুটে আসতে চাইলো। পূর্বেই তন্ময়ের শক্ত হাতের চর পড়ল তার নরম গালে, 5 আঙ্গুলের দাগ বসে পড়ল। আচমকা থাপ্পড়ে অরু স্তব্ধ হলো, কেঁদে উঠল শব্দ করে, কিন্তু পা জোড়া থামালো না। তন্ময়ের কোমর জড়িয়ে হামলে পড়ল বুকে, শরীর কাঁপছে দুজনের। তন্ময়ের রাগান্বিত মুখশ্রী ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে। তাকালেই প্রাণ পাখি উড়ে যেতে চায়। অরুকে বুক থেকে সরাতে নিয়ে চিৎকার করে ওঠে, এত বড় সাহস হয়ে গেছে, আজ তোর পা ভেঙে ফেলবো। এভাবেই ভীষণ ভয় পেয়েছে, আতঙ্কে এবার জ্ঞান হারিয়ে বসলো। ঢলে পড়লো অরু তন্ময়ের বুকে। ওকে শক্ত করে দুহাতে দ্রুত বুকে ছড়িয়ে নিল তন্ময়। মাথাটা শক্ত করে
বুকে চেপে ধরে। অশান্ত ভীত বুকের ভিতরটা এখনো শব্দ করছে, শান্ত হচ্ছে না কোনো মতেই। তন্ময় ওর এলোমেলো চুলগুলো পাগলের মতো গোছাতে থাকে, বিড়বিড়িয়ে আওড়ায়। কিছু যদি হয়ে যেত, তোর যদি কিছু হয়ে যেত, কি করতাম আমি? কিভাবে বাঁচতাম? আমাকে মেরে ফেলতে চাস? তুই আমাকে শান্তি মতো বাঁচতে দিবি না? মোস্তফা সাহেব আনোয়ার সাহেব পৌঁছিয়েছেন। তন্ময় অরুকে পাঁচকোলে তুলে নেয়, পার্ক থেকে বেরিয়ে আসে, গাড়ির পিছনে শুইয়ে দেয়। আনোয়ার সাহেব মেয়ের মাথা রানে নিয়ে পিছনে বসেছেন। তন্ময় নিজের বাইকের চাবি অয়নের হাতে ধরিয়ে গাড়ির ড্রাইভিং সিটে চড়ে বসে। রাস্তায় থাকাকালীন পরিচিত ডাক্তারকে বাসায় আসতে বলে দেন মোস্তফা সাহেব। গাড়ি থামে শাহজাহান বাড়ির ভেতরে। তন্ময় নেমে অরুকে পুনরায় কোলে তুলে নেয়। বাড়িতে ঢুকতেই শোনা যায় সুমিতা বেগমের কান্নার গলা। মুফতি বেগম ও হাহাকার করছেন। ওদের ছাড়িয়ে তন্ময় ওপরে ওঠে, সোজা অরুর রুমে ঢুকে ওকে বিছানায় শুইয়ে দেয়। বাম গালটা দৃশ্যমান রূপে লাল হয়ে গেছে, বুকটা ছ্যাদ করে ওঠে তন্ময়ের। রাগের মাথায় এত শক্তভাবে চড় মেরেছে সে। কম্পিত আঙ্গুল এগিয়ে দাগের জায়গায় ছুঁয়ে দেয়, নিজে ঝুঁকে সেখানে ঠোঁট ছোঁয়ায়, বেশ কয়েকবার চুমু বসায়, ধীর গলায় বারংবার বলে, সরি, রিয়েলি ভেরি সরি, আই ডিডন্ট মিন ইট। রাগের মাথায় কিভাবে হয়ে গেল? আই এম সরি জান। বেশ কিছু পায়ের শব্দ পেয়ে সরে আসে তন্ময়। সবাই ছুটে এসেছে ঘরে। দীপ্ত কেঁদে মুখ ফলিয়ে ফেলেছে। সাবিহার অবস্থাও ভালো না। সকলের চোখেই জল, কেউই শান্ত নেই। ডাক্তার আসলেন পরপরই। অরুর পাশে বসে ওর হাতের নল দেখলেন, চোখ পরীক্ষা করলেন, কপাল ছুঁয়ে শরীরের তাপ পরীক্ষা করলেন। শরীর দুর্বল, ভীষণ জ্বর এসেছে, ভয়ে এবং আতঙ্কে জ্ঞান হারিয়েছে। কিছু ঔষধপত্রের নাম লিখে তিনি উঠে দাঁড়ালেন। তন্ময় ডাক্তারের সঙ্গে বেরোলো। ঔষধের নাম নিয়ে নিজেই আনতে গেল। ঔষধ নিয়ে ফিরে দেখলো সকলে লিভিং রুমে বসে। সুমিতা বেগম দাঁড়িয়ে কাঁদছেন। আনোয়ার সাহেব চেঁচিয়ে চলেছেন, তার এক একটা চিৎকারে বাড়ি কাঁপছে। তোমার এত বড় স্পর্ধা, তুমি ওই পরিবারের কারণ ধরে আমার মেয়ের গায়ে হাত তুলো? সাহস হয় কি করে তোমার? আমি কি মেয়ে পেয়েছি ওদের উকালতি করতে? আমার মেয়ে যেহেতু ওদের পছন্দ করে না, তার মানে এই বাড়িতে ওদের কোনো স্থান নেই, ওদের কোনো প্রয়োজন নেই। তুমি কোন সাহসে হাত তুলবে? চাচ্ছু যেহেতু কথা বলছে, তন্ময় আর কিছুই বলল না। সে অনেক কিছু বলতে চাচ্ছিল, তবে শেষমেশ সুনিতা বেগমের করুণ মুখশ্রী দেখে কিছু বলল না। ঔষধগুলো সাবিহার হাতে দিয়ে বেরোতে লাগলো। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন। ছেলেকে রুখতে চাচ্ছিলেন, কিন্তু মুখে বলার মতো সাহস পেলেন না। তন্ময় যাওয়ার পূর্বে বলে গেল, ওকে দেখ। বন্ধুর শক্ত মুখপানে চেয়ে মাসখানেক ধরে মারাত্মক গম্ভীর হয়ে আছে ছেলেটা। এভাবে তন্ময় শান্ত গম্ভীর, তবে এই মাস ধরে সে আগুনের ফুলকি রূপে আছে। অল্পতেই ছ্যাদ করে ওঠে, ভীষণ রকমের রাগ দেখা দিচ্ছে। প্রেয়সীর বিরহে একদম আগুনে ডুবেছে যেন। মাহিন চলন্ত সিগারেট এগিয়ে দিল। লম্বা আঙ্গুলের ভাঁজে সিগারেট নিল তন্ময়। সময় নিয়ে গোলাপি ঠোঁটে চেপে ধরল। সামনের টেবিলে সেলফোন কাঁপছে, স্ক্রিনে অরুর কল আসছে। তন্ময় ধরল না, গম্ভীর মুখে অশান্ত মনে শুধু দেখলো কল কেটে যেতে। কতদিন কথা হয় না, কতদিন দেখা হয় না, অনেকগুলো দিন হচ্ছে, হাত দিয়ে গুনে নেওয়া যাবে। তবে কেন মনে হচ্ছে শতাব্দ ধরে দেখা হয় না, ওই মিষ্টি মুখখানা বছর ধরে ছোঁয়া হয় না। কাকে শিক্ষা দিতে চাচ্ছে সে? ওই নাদান মেয়েকে শিক্ষা দিতে গিয়ে যে সে নিজেই গভীরভাবে ক্ষত বিক্ষত হচ্ছে প্রতিনিয়ত। জ্বলে পড়ে আঙ্গার হচ্ছে হৃদয়। এই যন্ত্রণায় সে ভীষণ ব্যথিত, প্রচন্ড যন্ত্রণাদায়ক। আষাঢ় মাসের উদাসীন বৃষ্টি চুপচাপ কিছুক্ষণ পর পর বিরতিহীন ভঙ্গিতে নামছে। বর্ষা বাদলের দিনগুলো এভাবেই যায়। এই দেখা দেয় রোদ্দুর, আবার পর মুহূর্তেই মেঘলা হয়ে ওঠে আসমান। অচিরেই নামে পুষ্প বর্ষণ। বিকেল বেলায় অবশ্য পরিষ্কার ছিল আসমান, আবহাওয়া। সন্ধ্যার দিকে হিমশীতল বাতাস বইতে শুরু করলো। নামলো অঝরে বৃষ্টি। তন্ময় তখনই বেরোলো অফিস বিল্ডিং থেকে। আজ সে ছাতা আনেনি।
ফোরকাস্ট দেখে এসেছিল আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখন এগুলো আসমান হতে কি নামছে? মধু? ফোরকাস্টের থেকে জবেদা বেগম আবহাওয়ায় বেশ ভালো তথ্যসূত্র জানাতে পারেন। আজ সকালবেলা তিনি অত্যন্ত দৃঢ় গলায় বলেছেন বৃষ্টি হবে, ছাতার সঙ্গে নিতে। তন্ময় ফোরকাস্টে নজর বুলিয়ে আর তার কথার গুরুত্ব দেয়নি। তন্ময় ভাবছে বৃষ্টির মধ্যেই বাইক টেনে বেরোবে। ও সময় কিছু কলিগস সামনে এসে দাঁড়ালো, কথাবার্তার আসর পাতল। তন্ময় অগোচরে হুঁ হ্যাঁ বলে নিজের মতামত জানান দিচ্ছে। তার পাশে দাঁড়ানো নারী হলো লাবণ্য, তাদের ডিপার্টমেন্টের সিনিয়র এমপ্লয়ি। তন্ময়ের থেকে বয়সে 2 বছরের বড়, কিছুটা উগ্র স্বভাবের, আটো সাটো পোশাক পরতে পছন্দ করে। আরও পছন্দ করে তন্ময়ের সঙ্গে কথায় কথায় উঠতে বসতে, হুটহাট গায়ের ওপর পড়তে। এই তো এখনও অস্বস্তিজনক সিচুয়েশনে ফেলেছে তন্ময়কে। অস্বাভাবিকভাবে গায়ের সঙ্গে লেপ্টে দাঁড়িয়েছে। তন্ময় ভদ্রতাপূর্ণ দূরত্ব বজায় রাখতে সরে এলো। কথা বলা বলির এক সময় হঠাৎ করে নজর গেল রাস্তার ওপারে। ছাতা হাতে কামিজ পরিহিত এক ছোটোখাটো মেয়ে দাঁড়িয়ে। চমকে ওঠে তন্ময়, আটকে ওঠে হৃদয়। মেয়েটিকে চিনতে মিনিট খানেকেরও প্রয়োজন পড়ল না তার। চঞ্চল দিক পায়ে বৃষ্টি মাথায় নিয়ে ছুটল। রাস্তা পেরিয়ে সোজাসুজি থামল অরুর সামনে। গলায় থাকা ধমকটুকু গিলে ফেলতে হলো ওই ছলছল নয়ন পানে চেয়ে। ফর্সা লাল আধবোচা নাকের পাটা ফুলে উঠেছে ক্ষণে ক্ষণে। ডান গাল বেয়ে ঝরল 1 ফোঁটা নোনা জল। তন্ময় হাত বাড়ালো জলটুকু মুছতে। পূর্বেই অরু ছাতা ফেলে হনহনিয়ে হাঁটা ধরল। অস্থির তন্ময় ধমকের সুরে ডাকে, অরু। অরু থামে না, হাঁটার গতি বাড়ায়। বৃষ্টির জলে ইতিমধ্যেই কামিজ লেপটেছে অঙ্গ প্রত্যঙ্গে। তন্ময় বড় বড় পায়ের ধাপ ফেলে অরুকে আটকায়। ওর সর্বশরীরে নজর বুলিয়ে ভ্রু কুঁচকে ফেলে। দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে শুধায়, তুই এখানে কি করছিস? এক চড়ে হয়নি? ঠোঁটে ঠোঁট চেপে অভিমানিনী অরু চুপ করে রয়। টোর শব্দও করতে রাজি নয়। তন্ময় ছাতা তুলে আনে। ছাতা বন্ধ করে অরুর ডান হাত টেনে রাস্তা পেরিয়ে অফিস বিল্ডিংয়ের সামনে আসে। কলিগদের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিয়ে পার্কিংয়ে পৌঁছায়। বাইকে চাবি পুড়ে উঠে বসে। ভারী গলায় বলে, ওঠ। অরু সময় নেয়, তবে উঠে বসে বাইকের পেছন ধরে। তবুও তন্ময়কে ধরে না। তন্ময় লুকিং গ্লাসে একবার ওই চেদি মুখটি দেখে বাইক স্টার্ট করে। বাইকের গতি সাধারণ। বৃষ্টি এখনো একই গতিতে ঝরছে। বাতাসের তীব্রতা দারুণ তীক্ষ্ণ। এতক্ষণ ধরে চুপচাপ থাকার মেয়ে তো অরু নয়। এখনো অবধি চুপ রয়েছে মানে ভীষণ কষ্ট পেয়েছে। কষ্ট দেবার জন্যেই তো তন্ময় বাঁশের ওপরেই ফাজিল মেয়েকে এড়িয়ে চলেছে, সংযোগ বিচ্ছেদ করেছে। সেদিন রাতের ওই ভয়ানক অনুভূতি বাধ্য করেছে তাকে এই স্টেপ নিতে, অরুকে শিক্ষা দিতে। এই শিক্ষার কথা মনে থাকলে ভবিষ্যতে এমন করার কথা দ্বিতীয়বার ভাববে না। বাইক এসে থামে শাহজাহান বাড়ির সামনে। তন্ময় জানে অরু এখন বাইক থেকে নেমে অভিমানজনিত হৃদয় তুলে ধরবে, কাঁদতে কাঁদতে শুধাবে কেন সে এড়িয়ে বেরিয়েছে। তখন তন্ময় ধমক দিয়ে মিটমাট করে নিবে, ওর পছন্দের বিরিয়ানিও পাঠিয়ে দিবে। কিন্তু তেমন কিছুই হলো না। অরু নির্বিকার ভঙ্গিতে বাইক থেকে নেমে সোজা বাড়ির ভেতর ঢুকে পড়ল। অন্য দিনের মতো ফিরে তাকালো না। দরজা ধরে উকি ঝুঁকিও দিল না। তন্ময় মাথাটা বাড়িয়ে ভালোভাবে দেখে নেয়। সত্যিই চলে গেল? তার বোকাশোকা অরু চলে গেল? তন্ময় কি পরিষ্কার দেখছে? সে কি এবার একটু বেশিই কষ্ট দিয়ে ফেলল? তবে কষ্ট তো আরও একা ভোগ করেনি, ওর থেকে দ্বিগুণ ভোগ করেছে তন্ময় নিজে। কিভাবে সহ্য করেছে গত দিনগুলো মেয়েটা জানে। তন্ময় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়, অবশেষে বাইকে উঠে বসে, এক টানে চলে যায়। তন্ময় চলে যেতেই দোতলার আধারে বারান্দায় লুকানো মানব ছায়া বেরিয়ে আসে। অপলক দেখে যায় ওই বাইক যাওয়ার রাস্তাটি। জবেদা বেগম আড়ে আড়ে কয়েকবার অশান্ত ছেলের পানে তাকালেন। তন্ময় সেলফোন হাতে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে, বেশ টেনশন দেখাচ্ছে ছেলেটাকে।
একবার ডেকেছে, সাড়া দেয়নি। কিছুক্ষণ আগে একদম ভিজে চবচবে শরীর নিয়ে ঢুকেছে। জবেদা বেগম তক্ষুনি আদা চা বসিয়ে দিয়েছেন। চাটা হয়ে এসেছে, কাপে ঢেলে লিভিং রুমে এলেন। তন্ময় এখন সোফায় বসে, মুখপানের সামনে মোবাইল ফোন ধরে রাখা, ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ। জবেদা বেগম ডাকেন, আব্বা। হুম। তন্ময় মাথা তুলে তাকায়, হাত বাড়িয়ে চায়ের কাপটা নেয়, চুমুক বসিয়ে খেয়াল করে জবেদা বেগম একইভাবে দাঁড়িয়ে। তাই শুধুই, কিছু বলবে মা? কি হয়েছে তোর? কি হবে? চিন্তিত দেখাচ্ছে তোকে। তেমন কিছু না। তাহলে কেমন কিছু? দেখি জ্বর টর বাঁধিয়েছিস নাকি? বলেই হাতের তালু তন্ময়ের কপালে ঠেকালেন। গরম গরম ভাব, জ্বর আসার সম্ভাবনা আছে। বিচলিত গলায় বলল, খেয়ে দিয়ে ওষুধ নিয়ে তারপর রুমে যাবি। ঠান্ডাও বাঁধিয়েছিস। জবেদা বেগম রান্নাঘরের দিকে যেতেই তন্ময় পুনরায় সেলফোন চোখে ফেলে। অরুকে দুটো কল দিয়েছে, সঙ্গে একটি মেসেজ। মেয়েটা কলও ধরল না, মেসেজের জবাবও দিল না। এমন কখনো হয়নি বলেই বুঝি এত অশান্তি লাগছে। আজ বৃহস্পতিবার, কাল তন্ময়ের বন্ধের দিন। অরু এর মধ্যে তাদের বাসায় আসেনি, আর ওই কল মেসেজের রিপ্লাইও করেনি। তন্ময় ভেবে চিন্তে অফিস থেকে বেরোনোর পূর্বে সাবিহাকে কল করে, গলা খাকারি দিয়ে শুধুই, ঘুরতে যেতে চেয়েছিলি না সেদিন? চেয়েছিলাম, তুমি তো নিলে না। আজ বেরো। এখন এই সন্ধ্যাবেলা? হ্যাঁ, মামা নিয়ে যাই। 1 ঘন্টা রাস্তা, আর রাতেই ওখানটা বেশি জাঁকজমকপূর্ণ হয়। সাবিহা আনন্দে লাফিয়ে ওঠে, উত্তেজিত গলায় প্রশ্ন করে, কখন বেরোচ্ছি ভাইয়া? 7টার পর। আমি অরুদের বলি গিয়ে, দেখবে খুব খুশিতে এরা নাচবে। অফিস শেষ করে তন্ময় বসায় ফিরে। গোসল নেই। ড্রাইভার চাচাকে কল করে গাড়িটা তাদের বিল্ডিংয়ের পার্কিংয়ে দিয়ে যেতে বলে। তৈরি হতে শুরু করে। অরু প্রায়শই আকার ইঙ্গিত দিয়ে বোঝায় তাকে সাদা শার্টে বেশ মানায়। আজ তন্ময় সাদা শার্ট পরল কালো প্যান্টের সাথে। হাতঘড়ি পরে অরুর পছন্দের পারফিউমটাই ব্যবহার করলো। চুল সেট করার সময় সাবিহার কল এলো। তন্ময় রিসিভ করতেই সাবিহা বলে, ভাইয়া অরু তো যেতে চাচ্ছি। তন্ময়ের বুকটা ছ্যাঁত করে ওঠে। যার জন্যে আয়োজন, সে না গেলে কিভাবে কি? তন্ময় সাবিহার সম্পূর্ণ কথা না শুনেই বলে ওঠে, যাবে না মানে? সবাই যাচ্ছে, ওর কি সমস্যা? ওকে বল এক্ষুনি রেডি হতে, না হলে। সাবিহা ঠোঁট চেপে হেসে ওঠে, দুষ্টু স্বরে বলল, ভাইয়া তুমি তো আগেই হাইপার হয়ে যাচ্ছ, আমার পুরোপুরি কথাটুকু শুনলে না। আমি বলছিলাম অরু যেতে চাচ্ছিল না, আমি ওকে জোরপূর্বক তৈরি করিয়েছি। আটকে থাকা শ্বাসটুকু তন্ময় এবার ছাড়ল। গলার স্বর স্বাভাবিক থাকার প্রচেষ্টারত ভঙ্গিতে বলল, ও আচ্ছা, আয় তাহলে। সাবিহা তখনও মিটিমিটি হাসছে। তন্ময় অ্যাম্বারস্যাড অনুভব করল। কল কেটে কপালে আঙ্গুল ঘেঁষে চুপসে রইল। ওরও আরও কিছুদিন এমন করলে সে নিশ্চিত হার্ট অ্যাটাক করে বসবে। জবেদা বেগম যাবেন না, সে বাচ্চাদের মধ্যে যেতে নারাজ। অগত্যা তাকে বাসায় রেখে বেরোতে হলো তন্ময়ের। পার্কিংয়ে ড্রাইভার দাঁড়িয়ে তন্ময়কে দেখে হাসলো। চাবি এগিয়ে টুকটাক কিছু কথাবার্তা বলে বিদায় নিল। বেশ কিছুক্ষণ পর এলো সাবিহা, রুবি, দীপ্ত, আকাশ, আর শেষমেশ ঢুকলো অরু। সেই বৃষ্টির রাতের মতো আজও চুপচাপ আছে মেয়েটা, মুখ গোমরা। তন্ময়ের এই প্রথম মনে হলো অরু ভীষণ ভয়ানক। চুপচাপ থেকে তাকে মেরে ফেলতে এই মেয়ের একদিনও লাগবে না। ড্রাইভিংয়ে তন্ময় বসল, পাশে আকাশ, পেছনে অরু, দীপ্ত, সাবিহা এবং রুবি। গাড়ি বেরিয়ে পড়ল বিল্ডিং থেকে। আকাশ এফএম চালু করে দিল। এক প্রেমিকের রিকোয়েস্টে তার প্রেমিকার জন্য একটি রোম্যান্টিক গান প্লে করা হয়েছে। গানটা মৃদু আওয়াজে বেজে চলেছে। ডান কাঁধের ওপরের কর্নারের লুকিং গ্লাসটা তন্ময় কোণা করে সেট করলো। অরুর মুখটা লুকিয়ে অগোচরে দেখল। দীপ্ত সন্দিহান চোখে অরুকে আগাগোড়া দেখে নিচ্ছে বারংবার। কিছুক্ষণ পরপর খোঁচা দিচ্ছে, তবুও তাকে কিছুই বলছে না অরু। এক দৃষ্টিতে বাইরেটা দেখছে। দীপ্ত আর থাকতে পারল না, প্রশ্ন করেই বসলো, ওরু আপু, তোমায় কে বকিছে?
অরু মাথা ঘুরিয়ে ফিরে তাকায়, বলে, কে বকবে? না বকলে এমন হয়ে আসো কেন? মনে হচ্ছে এই জগৎ সংসারে তোমার কেউ নাই। আর অরু বিড়বিড় করে জানায়, নেই তো, কেউ নেই। তন্ময় স্পষ্ট শুনল। লুকিং গ্লাসে চোখ নিতেই অরুর সঙ্গে চোখাচোখি হলো। অরু দৃষ্টি ফিরিয়ে পুনরায় বাইরেটা দেখছে। অরুর এমন করুণ অবস্থা দেখে আকাশও চিন্তায় পড়ল। আমার বকবকানির রানের কি হয়েছে? ওর বকবক ছাড়া তো এই ট্রিপ হজম হবে না। কিরে সাবিহা, অরুর কি হয়েছে? সাবিহা মেটি মেটি হেসে বলে, অরু অভিমান করেছে, অভিমান ভাঙলে ঠিক বকবক শুরু করবে। অরু মুখ ভেঙিয়ে বলল, আমার বইয়েই গেছে অভিমান করতে। আমি মোটেও অভিমান করছি না, বরং নিজেকে হাতের মুঠোয় রাখছি। আমি বড় হচ্ছি, আমাকে অবশ্যই নিজেকে সংযত রাখতে হবে। এত ন্যাকামি মেয়েদের মানায় না। দীপ্ত পানির বোতলে মুখ দিয়েছিল। অরুর কথায়ও কেশে নাক মুখে পানি ওঠে। কাঁচতে কাঁচতে চোখের কোণে জল এসে জমে। কোনো মতে বলে, আপু তুমি ঠিক আছো? জ্বর বাঁধিনি তো? তন্ময় কোনো মতে ঠোঁটের হাসিটুকু গিলে নিল। মাথা ভেতরে নে। তার অরু যেন কথাটুকু শুনল না, সেভাবেই মাথা বের করে চোখ বুজে আবহাওয়ায় মিশতে মগ্ন। তন্ময় অসহায় অনুভব করল, মেয়েটা তাকে অবজ্ঞা করায় ডিগ্রি নিয়েছে যেন। আর চোখে তাকিয়ে দেখল সাবিহা টেনে অরুকে নিজের সাথে মিশিয়ে নিল, কান টেনে শুধালো, একটা গাড়ি পাশ দিয়ে গেলে কি হবে আইডিয়া আছে? কথা শুনছিস না কেন? আমি খেয়াল রাখছিলাম তো। তন্ময় লুকিং গ্লাসে দৃষ্টি রাখে। ওর ভোঁতা মুখটা দেখে মিহি গলায় প্রশ্ন করে, চোখ বুঝে খেয়াল রাখছিলি? ওরও মুখ বাঁকায়, জড়ানো গলায় বিড়বিড়িয়ে কিছু একটা বলে মুখখানা ঘুরিয়ে রাখে। হেসে ওঠে সাবিহা, দোপাশে মাথা দুলিয়ে বলে ওঠে, তোর সাথে তর্কে পারবো না। শহরের কোলাহল পেরিয়ে গাড়ি পৌঁছেছে স্থির শান্ত শুনশান সড়ক পথে। দেখা মিলল গ্রামীণ সৌন্দর্যের, আরও দেখা গেল রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত ধুধু সাদা বালির মাঠ। কিছুদিন আগেই এই বালির মাঠগুলি ছিল সবুজ ধানক্ষেত। বর্ষায় এই ধানক্ষেত হয়ে যেত স্বচ্ছ জলের বিল। আজ আর সেই বিলের চিহ্ন মাত্র নেই, তবে আছে কিছু গ্রাম বাংলার চিরায়ত প্রাকৃতিক পরিবেশ, যা উজ্জ্বল চাঁদের আলোয় মনোমুগ্ধকর হয়ে উঠেছে। ড্রাইভিং সিটের পাশের জানালার কাজটা তন্ময় নামিয়ে নিল। হিমশীতল বাতাস ছুঁয়ে দিল সর্বশরীর। স্পর্শনীয় অনুভূতি যাত্রাপথ করে তুলেছে নিদারুণ সুখময়। ডান হাতে স্ট্রিংস হুইল এবং বাম হাতে গিয়ার শিফট কন্ট্রোলে ব্যস্ত। আখি যুগল নীরব সড়ক পথে ঠাঁই রয়েছে। পাশের সিটে বসা আকাশ সেলফোনে টাইপিং করছিল। হঠাৎ মুখটা এগিয়ে গলা নামিয়ে তন্ময়ের কানের কাছটাই বলল, ভাই একটা স্মোক করলে ভালো লাগতো না? মুখটা মেসমেস করছে। পরে গাড়িটা আশেপাশে থামানো যায় না? যায়, তুই নামবি, আমরা এগোবো। খেয়ে একাই ফিরিস। আচ্ছা খাবো না, চিল ব্রো। এভাবেই নিজের বাইকে থ্রেড দিতে তোর বিবেকে বাঁধলো না? মাওয়া ফেরিঘাট মূলত মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। ঠিক পদ্ম নদীর তীরে ঢাকার মধ্যে পর্যটকদের জনপ্রিয় প্রচলিত জায়গা এটি। একদিনের মধ্যে ঘুরে ফিরে আসা যায় বলেই হয়তো বেশি আলোচিত। নদী ভ্রমণ এবং ইংলিশ ভোজনের ক্ষেত্রে বেশ নামকরা। তন্ময় ভেবেছিল কাল শুক্রবার সকালে বেরোবে ওদের নিয়ে, রাতে ফিরবে ঘুরে ফিরে। তারপর বন্ধুদের থেকে জানলো মাওয়াঘাট নাকি রাতে ভীষণ জাঁকজমকপূর্ণ হয়ে থাকে, তাই রাত করেই বেরোলো। ফিরতে ফিরতে ভোর হবে নিশ্চয়ই। পদ্ম নদী পথ দেখে চোখ ছানা পড়া হলো অরুর। উজ্জ্বল হলো মায়াবী মুখশ্রী। চাঁদের আবির্ভাব পড়া জলের সৌন্দর্য অপলক চোখে দেখল। সেই ডাগর ডাগর হরিণ টানা চোখে এক রাস মুগ্ধতা। প্রেয়সীর কালো কুচকুচে আঁখি যুগল দেখে তন্ময়ের
ক্ষীণ মনটা নিমেষেই ফুরফুরে হলো। দৃষ্টি হলো দৃশ্যমান রূপে কোমল। আমার ফেরিঘাটের সামনে মানুষের আনাগোনা দেখা গেল। ভিড়ের লক্ষণও কিছুটা রয়েছে। পদ্মের বুকে বোট করে অনেকেই এপার ওপার পারাপার করছে, কেউ বা নদীর জল ভ্রমণ করছে। উত্তর দিকে নদীর পার দিয়ে বড় সরু রাস্তা গিয়েছে, যার এক পাশে রূপালী পদ্ম আর অন্য পাশে সবুজে ঘেরা গ্রাম। চাইলে ছায়া সুনীতির গাছগাছালিতে ঢাকা চমৎকার এই গ্রামখানা দেখতে ঘন্টা খানেকেরও প্রয়োজন পড়বে না হয়তো। শহরের কোলাহল আর যান্ত্রিকতা যুক্ত এই গ্রামটি ঘোরার ইচ্ছে অরুর সুশ্রী মুখখানাতে লেপ্টে। সে আনমনে প্রশংসা করে চলেছে, ছটফট নয়নে দেখছে সব কিছু। রাতে নদীর বুক পিঠে ওঠার ইচ্ছে সাবিহা, রুবি কিংবা আকাশের নেই। দীপ্ত উল্টে ভয় পায় গভীর নদী। শুধুমাত্র ওরও ভীষণ আগ্রহী ছিল পদ্ম নদীর নৌকায় চড়ে ঘুরবে বলে। ভাই বোনদের অনীহা দেখে মন খারাপের চিহ্ন ফুটে উঠল ওর সর্বমুখ জুড়ে। তন্ময় আড়ালে ওর মুখাবয়ব দেখে আকাশের উদ্দেশ্যে বলল, তোরা হোটেলে ঢুকে খেতে শুরু কর, আমি ওরুকে নৌকা চড়িয়ে আসছি। ওরও আর চোখে তন্ময়ের পানে চেয়ে অভিমানী গলায় বলে, যাব না। তন্ময় অবাক হলো না এবং আর কি বলে মেয়েটাকে মানাবে তা বুঝেও পেল না। সবসময় ওরও তার সঙ্গে একা থাকার সুযোগ কুড়িয়ে বেরিয়েছে, তাকে কখনো এক পা আগাতে হয়নি। সর্বদা মেয়েটা আগ বাড়িয়ে পাশে ছিল। এই প্রথম সে এমন অবস্থার সম্মুখীন। কিভাবে কি করবে মাথায় আসছে না। তাকে উদ্ধার করতে পদার্পণ ঘটালো সাবিহা। খিদে পাওয়ার বাহানা ধরে বলল, যাবি না বললে হবে? দেখা যাবে বাসায় ফিরে কাঁদতে বসবি, বলবি তোকে নদীতে বোটে চড়তে দেয়নি। আমরা বরং খেতে যাই, তুই নদী ভ্রমণ করে ভাইয়ের সাথে ফিরে আয়। কথাটুকু শেষ করে দ্রুত পায়ে সরে পড়ে বাকিদের নিয়ে। দীপ্ত অবশ্য ভয় নিয়েই যেতে চেয়েছিল তন্ময় অরুর সঙ্গে। সাবিহা যেতে দেয়নি, হাত টেনে নিজের সাথে নিয়ে নিয়েছে। অরু দাঁড়িয়ে অন্যদিকে ফিরে। তন্ময় পাশেই অদূরে পদ্মঘাট, সেখানে নৌকা বোটের অভাব নেই। আসমানে অপূর্ব এক সুন্দরী চাঁদ চলে আছে, আলোকিত করে রেখেছে চারিপাশ। আজ বুঝি জ্যোৎস্নাময়ী রাত, চারিপাশটা কেমন আলোকময়। তন্ময় কোমল স্বরে শুধায়, নৌকা চড়বি না? অরুর একরোখা জবাব, না। কেন? আমার ইচ্ছে। কি হয়েছে? কিছু না। রাত হচ্ছে। তন্ময় হাত বাড়িয়ে ছোট নরম হাতটা ধরল, টেনে নিতে লাগলো নিজের সঙ্গে। অরু আর বাদ সাধল না। ঘাটের সামনে এসে তন্ময় একটা নৌকা ভাড়া করলো। আধা ঘন্টা ঘুরাবে নদীর বুকে। অরুর হাত ধরে প্রথমে ওকে নৌকায় উঠতে সাহায্য করলো, পিছু সেও উঠল। অরু ইতিমধ্যেই জুতো জোড়া খুলে বসে পড়েছে। তন্ময় ঠিক ওর সামনে বসলো, নৌকা ছেড়েছে। নদীর বুকে হেলে দুলে এগোচ্ছে। জলের স্রোতের আওয়াজ ক্ষণে ক্ষণে ভেসে আসছে। নদীর বুকে আসমানের নিচে বসা চাঁদের স্পর্শী অরুকে আবেদনকারী মায়াবিনী লাগছে। তন্ময়ের হৃদয়টা কেঁপে উঠল, দৃষ্টি মোহিত হলো, লম্বাটে শ্বাস টেনে নিল। ওরও অসময় তাকাতেই দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হয়। তন্ময় তাকিয়ে থাকলেও ওরও নজর ফিরিয়ে নেয়। তন্ময়ের ঠোঁট ছুঁড়ে ঢেউ খেলানো হাসি এসে ভিড় জমায়, মিহি কণ্ঠে ডাকে, আরাবি। ওরও চমকায়, চটজলদি ফিরে তাকায়। সচরাচর তন্ময় ওর পুরো নাম ধরে ডাকে না, হঠাৎ করে নামটা শুনবার ভাগ্য হয়। মোহনীয় ওই আঁখি দুটি দেখে জবাব দিবে না ভেবেও শেষমেশ দিল, রাগ অভিমান কমেছে? অভিমান করার আমি কে? তন্ময় হাসে, নিদারুণ কোমল চোখে ভেবে থেকে বলে, কিছু তো একটা। কিছুই না। আমাকে যে দেখতে চায় না, পছন্দ করে না, তাকে আর জ্বালাবো না, কাছেও যাব না, কথাও বলবো না। এই তো ভারী কঠিন শাস্তি। আমি কাছে না গেলে, কথা না বললে বরং সে খুশি, সে বেঁচে যাবে। তন্ময়ের দৃষ্টি অশান্ত হয়, হৃদয় অসহনীয় যন্ত্রণায় ছটফট করে ওঠে। ভীষণ আদরের স্বরে ক্ষীণ গলায় বলে, বরং সে মরে যাবে। ওরও এবারও চমকায়,
ছলো ছলো নয়নে চেয়ে রয়, অভিমানী মন গলতে শুরু করে। এই সুদর্শন আত্মবিশ্বাসী দায়িত্ববান পুরুষটির সামনে যে সে সর্বদাই অসহায় এবং বেহায়া। তন্ময় হাত বাড়িয়ে ওর অবিন্যস্ত চুলগুলো কানের পিছনে গুজে এনে দেয়। এই সময় বাতাসের তোড়ে নদীর ঝড়ে নৌকা অস্বাভাবিকভাবে হেলে দুলে ওঠে, আরো ভয় পেয়ে সরে বসে। তন্ময়ের শক্তপোক্ত পুরুষালী হাতজোড়া অরুকে ইতিমধ্যেই জাপটে ধরে, বাহুতে সুরক্ষিত রাখে। আসমান হতে নামে এক ফোঁটা জল, অরু মাথা তুলে আসমানের পানে চায়। জলজল করা চাঁদ মেঘে ঢেকে গিয়েছে, আলোকিত ভাব আর নেই, আধারে তলিয়েছে প্রকৃতি। তন্ময় বলল, চাচা দ্রুত ঘাটে নিন। ঘাট থেকে বেশ দূরে আছে তারা। কিছু পথ যেতে না যেতেই ঝুম বৃষ্টি নামলো, ভিজিয়ে দিল মুহূর্তে। মাথার উপরে মেঘে ঢাকা বিদঘুটে আসমান হতে অঝরে বর্ষণ নামছে, পাগল ঝোড়ো হাওয়ায় সর্বত্র আধারে এবং অপরিষ্কার। বাতাসের তোড়ে নৌকার বেগতিক অবস্থা, কেন্দ্রাংশ হারিয়ে প্রতিনিয়ত উল্টো দিকে অগ্রসর হচ্ছে নৌকা। যে কোনো সময় নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে। ঘাট এখনো বহু দূর। এমতো অবস্থায় মাঝি নিজের সর্বোচ্চ দিয়ে নৌকা পাশেই কোথাও ভিড়ানোর প্রচেষ্টা করছে। বাম দিকে বাঁশবন বাগান, বাঁশবন পেরোলে মেইন রোড। তন্ময় ব্যস্ত গলায় বলল, চাচা বাম দিকে নেওয়ার চেষ্টা করুন। তন্ময়ের সেলফোন বেজে চলেছে লাগাতার। ইতিমধ্যেই ফোন ভিজে পকেটে পড়ে আছে। অরুকে এক হাতে ধরে অন্য হাতে ফোন বের করে। সাবিহা, আকাশ, রুবি সবার কল। তন্ময় কল রিসিভ করে, তবে কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম। কোনো রকম জানালো তারা ঠিক আছে। কল কেটে তাকালো শান্তশিষ্ট চুপচাপ বসে থাকা অরুর পানে। বৃষ্টি ধারা পড়ছে ওর সর্বশরীরে, রেশমি কালো ঘন চুলগুলো কাঁধ পিঠ পড়ে আছে। চুল থেকে ঝরছে সীমাহীন জল, সেই জল বেয়ে চলেছে টানা হরিণী চোখের পাপড়িতে। পাপড়ি থেকে নাক, গাল, গোলাপি ঠোঁট এবং অবশেষে গলা বেয়ে দু কাঁধের মধ্যস্থান ধরে জামার ভেতরে চলে গেল। তন্ময় এক দৃষ্টিতে আবেদনময়ী সৌন্দর্য সৃষ্টি দেখল। চোখ ফিরিয়ে গলার স্বর নরম করে শুধালো, ভয় লাগছে? অরু পিটপিট নয়নে অদূরের জঙ্গলটা দেখে নিল, ঢোক গিলল, দু ঠোঁটের ভাঁজে বৃষ্টির জল নিয়ে বলল, লাগছে না। আবহাওয়া খারাপের দিকে, ঝড়ের মাত্রা বাড়ছে বলে। তন্ময় দেখল নৌকা বাঁশবনের দিকে চলে এসেছে। উঠে দাঁড়ালো অরুর হাত ধরে, পেছন থেকে হাত ধরে ওকে আগে নৌকা থেকে নামালো, তারপর নিচে নামলো। টাকা নৌকা ভাড়া নেওয়ার সময় দিয়েছিল। মাঝিকে বিদায় জানিয়ে অরুকে নিয়ে জঙ্গলের ভেতর ধরে হাঁটা ধরলো। বড় বড় বৃষ্টির ফোঁটা এত গাছপালা ভেদ করে তাদের শরীরে আগের মতো ছুঁতে পারছে না, তবে ঠান্ডা বোধ বেশি করছে। বাতাসের গতিপথ বেশি, শরীরের পশমগুলো শীতল অনুভূতিতে দাঁড়িয়ে রয়েছে। অরুকে দৃশ্যমান রূপে কাঁপতে দেখে তন্ময় দাঁড়িয়ে পড়ল, ওকে আগাগোড়া দেখে বলল, ওড়নাটা জড়িয়ে নে। অরু কথা শুধালো। গলা থেকে ওড়না সরিয়ে মেলে নিজের সর্বশরীরে চড়িয়ে নিল। ফ্যালফ্যাল চোখে চারিপাশ দেখে মন্তব্য করলো, খুব নির্জন আশপাশ, কেমন গা ছমছম একটা ব্যাপার। রাত 10টার দিকে এই ঝড় বৃষ্টির মধ্যে এমন বাঁশবন নির্জন লাগবে না তো কি কোলাহলময় হবে? আরো ঠোঁট বাঁকালো, আমি তো জাস্ট কমেন্ট করলাম। আমি তো জাস্ট রিপ্লাই করলাম। অরুর ভয়ার্থ মুখখানা চুপসে যায়। তন্ময় শব্দ করে হাসে। তন্ময় কাঁধ ধরে নিজের সাথে লেপ্টে শুধায়, ভয় করছে? চোখ বন্ধ কর, আর একটু রাস্তা, মেইন রোড গেলে সিগন্যাল পাবো, কল দিলে গাড়ি নিয়ে চলে আসবে। অরু চোখ জোড়া খিচে বন্ধ করে রাখে। বন্ধ চোখে তন্ময়ের ইশারায় চলে। পর মুহূর্তেই চোখ মেলে তাকায়, ভাবে সে যেহেতু এতটা ভয় পাচ্ছে, নিশ্চয়ই তন্ময়ও ভয় পাচ্ছে। এমনটা ভেবে ভীতিগ্রস্ত নয়নে চেয়ে রয়। তন্ময় ভ্রু উঁচু করে তার তাকালে বলে, আমি চোখ বন্ধ করে থাকলে আপনি ভয় পাবেন। আমি ভয় পাবো? কেন ভয় পাবো? আমি যে কারণে ভয় পাচ্ছি। তুই কি কারণে ভয় পাচ্ছিস? এখানে অন্ধকার, অনেক গাছপালা জঙ্গলের মতো, কেউ নেই, আবার ঝড় বৃষ্টি। তো ভূত প্রেত থাকে তো এইসব জায়গায়। তাতে কি? তাতে কি মানে,
তারা মানুষের উপর ভর করে। তাই নাকি? শুনেছিলাম ভূতপ্রেত সুন্দরী মেয়েদের বেশ পছন্দ করে, তাদেরকেই চোখে রাখে, তাদের ওপর ভর করে। অরুর বুকের ওঠানামার গতি বাড়ল, চোখ ছোড়া খিচে বন্ধ করে ফেলল, দুহাতে শক্ত করে ধরল তন্ময়ের বলিষ্ঠ হাত, মিহি গলায় বলল। আমাকে ভয় দেখাচ্ছেন? তন্ময় গাঢ় দৃষ্টিতে ওর মুখখানা দেখে, নির্বিকার কণ্ঠে প্রশ্ন করে। ভয় লাগছে? ভয় দেখিয়ে আবার এমন বলছেন কিভাবে? ভয় সারাবো? অরু মাথা তুলে তাকায়। বললেই ভয় সারানো যায়? এই জায়গা ভীষণ ভয়ানক, নর্মাল মানুষও ভয় পাবে, এটা স্বাভাবিক। তার মানে দাঁড়ায় আমি নর্মাল মানুষ নই, নিশ্চিত ভূতপ্রেত আমার ভেতর ঢুকেছে। এবার অরু থমকে পড়ে, সাংঘাতিক ভয়ে স্থির হয়ে আসে পা জোড়া। ও সময় আসমান কেঁপে বজ্রপাত হতেই চিৎকার করে লাফিয়ে ওঠে অমাবস্যা নামে আতুরে মুখখানায়। ভয়ে এইটুকুন হয়ে আছে গোলগাল মুখটা। তন্ময় পুনরায় জিজ্ঞাসু সুরে বলে। ভয় সারাবো? অরু তোতলানো গলায় শুধালো। কিভাবে? তন্ময় বড্ড আচমকা মাথা নামিয়ে আনে অরুর সমান। বৃষ্টির জলে ভিজতে থাকা রসালো কম্পিত ঠোঁটজোড়ায় শব্দ করে এক চুমু বসায়। এতটাই দ্রুত ঘটে গিয়ে শেষ হয় যে অরু হতবাক, বিস্মিত। ভেতর থেকে রুহু চলে গিয়েছে যেন। মূর্তির মতো অবিশ্বাস্য চোখে চেয়ে লোহার মতো দাঁড়িয়ে। তন্ময় নিচু হয়ে এক হাত ওর পিঠে রাখে এবং অন্য হাত গোড়ালির নিচে টান টান ভঙ্গিতে পাঁচ কোলে তুলে ফেলে। বড় বড় পায়ের ধাপে সামনে অগ্রসর হয়। আড়ালে আবডালে খেয়াল করে অরুর হতভম্ব নজর।